ইউক্যারিওটিক সেলুলা অর্থাৎ ইউক্যারিওটিক কোষে কোষ প্রাচীর কিরকম হয় সেটা আমরা পড়াশোনা করেছি। এবার আমরা যেটা করব সেটা হলো প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর কিরকম হয় বা সেল এনভেলপটা কিরকম দেখতে হয় সেটা। তাহলে প্রথমে আসি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক বলতে আমরা কি বুঝি। আমরা লিখি এখানে প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে প্রো এই কথাটার মানে কি? প্রো মানে হচ্ছে আদি, আর ইউ মানে হচ্ছে নূতন। ফাইন। তাহলে আর ক্যারিওটিক, ক্যারিও এই কথাটা উৎপত্তি হয়েছে ক্যারি অন থেকে, অর্থাৎ নিউক্লিয়াস। অর্থাৎ যে সমস্ত কোষে নিউক্লিয়াসটি সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? জেনেটিক বস্তু বা ডিএনএ। যখন এই নিউক্লিয় বস্তুটা বা জেনেটিক মেটেরিয়ালটা কোনো পর্দাবৃত হবে এবং সেটা একটা প্রকোষ্ঠের মতো একটি কোষীয় অঙ্গাণু তৈরি করবে এবং সেটা ওয়েল অর্গানাইজড, অর্থাৎ সেই যে ডিএনএটা, সেই ডিএনএটা বিভিন্ন রকম নিউক্লিয় প্রোটিনের সমন্বয়ে সুগঠিত ক্রোমোজোম তৈরি করবে এবং ক্রোমোজোমগুলো যখন একটি পর্দাবৃত অঙ্গাণুর মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন সেখানে নিউক্লিয়াসটিকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো, অর্থাৎ নিউক্লিয়াসটি সুগঠিত। তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল। আর যাদের ক্ষেত্রে এই নিউক্লিয়াসটি সুগঠিত হবে না, অর্থাৎ যেখানে কোনো নিউক্লিয় পর্দা এবং ডিএনএর সাথে কোনো রকম কোনো নিউক্লিয় প্রোটিন থাকবে না এবং ক্রোমোজোমাল স্ট্রাকচারটা সেখানে প্রপার হবে না, সেক্ষেত্রে আমরা সেই ধরনের কোষগুলোকে বলবো আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ। এক্ষেত্রে নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত নয়, তাই তাদেরকে আমরা বলবো নিউক্লিয়য়েড। নিউক্লিয়াস বলবো না, এক্ষেত্রে বলবো নিউক্লিয়য়েড। পরিষ্কার? এবার আমরা আসবো এদের কোষ প্রাচীরে যে গঠনগত পার্থক্য, সেই গঠনগত পার্থক্যটা নিয়ে আলোচনা করছি। আমরা পড়েছি যে ইউক্যারিওটিক কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? না, ইউক্যারিওটিক কোষ প্রাচীরে প্রধান উপাদান হল সেলুলোজ। এছাড়া কি কি থাকে? হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরেট, পেকটিন এবং তার সাথে কিছু ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন, যা পেকটিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট তৈরি করে। অর্থাৎ এটাই হলো ইউক্যারিওটিক কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে প্রশ্ন হচ্ছে সেলুলোজ কি দিয়ে তৈরি? সেলুলোজ সাধারণত গ্লুকোজ দিয়ে তৈরি। গ্লুকোজ মলিকিউলগুলো বা গ্লুকোজ অণুগুলো যদি পরস্পর β14 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা একটা শৃঙ্খল তৈরি করে, তখন সেই শৃঙ্খলটাকে আমরা বলে থাকি সেলুলোজ। আর এই সেলুলোজই হচ্ছে মাইক্রোফাইব্রিলের প্রধান কাঠামোগত একক। পরিষ্কার? এবার পার্থক্যটা কি ইউক্যারিওটিক কোষের সাথে প্রোক্যারিওটিক কোষের? না, প্রোক্যারিওটিক কোষেও আমাদের এই কোষ প্রাচীর একটি কার্বোহাইড্রেট মলিকিউল দিয়েই তৈরি, কিন্তু সেই কার্বোহাইড্রেটটা হচ্ছে একটা অন্যরকম কার্বোহাইড্রেট, যাকে আমরা বলছি গ্লুকোজ ডেরিভেটিভ। গ্লুকোজ থেকে সহজাত একটা পদার্থ। সেটা কি? না, প্রোক্যারিওটিক সেলুলারের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন। প্রশ্ন হচ্ছে বস্তুটা কি রকম? এটা খুব কমপ্লেক্স না। আমরা যদি এটাকে ছোট করে ভাবি, জিনিসটা কি হচ্ছে? পেপটাইড
পেপটাইডোগ্লাইকেন, দুটো আলাদা শব্দ আছে এখানে। পেপটাইডো মানে এই কথাটা আসছে পেপটাইড থেকে, অর্থাৎ কিছু অ্যামিনো অ্যাসিড দিয়ে এখানে একটা পেপটাইড তৈরি হয়েছে, এবং তার মানে এখানে কি আছে না একটা পেপটাইড আছে, এবং তার সাথে একটা গ্লাইকেন পার্ট আছে। তাহলে গ্লাইকেন কি না, গ্লাইকেন হচ্ছে একটা কার্বোহাইড্রেট অংশ বা কার্বোহাইড্রেট মইটি। যখন এই কার্বোহাইড্রেট মইটি এবং পেপটাইড একসাথে মিশে যাবে, এবং এই পেপটাইড এবং কার্বোহাইড্রেট মইটিটা যখন কোনো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট লিঙ্কেজ দ্বারা আবদ্ধ থাকবে, তখন সেটাকে আমরা বলবো পেপটাইডোগ্লাইকেন। অর্থাৎ এক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেনের অণুগুলো পরপর সজ্জিত হয়ে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা প্রোক্যারিওটিক সিস্টেমে সেল ওয়াল বলে থাকি। তাহলে এই পেপটাইডোগ্লাইকেনে কি কি আছে না, পেপটাইডোগ্লাইকেনে জেনারেলি দুটো জিনিস দেখতে পাওয়া যায়, ন্যাম এবং ন্যাড। পুরো কথাটা কি, এর পুরো কথাটা হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এবং ন্যাগের পুরো কথাটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। এই দুজনের মধ্যে কি থাকে না একটা সমযোজী বন্ধন থাকে, যে সমযোজী বন্ধনটাকে আমরা বলছি বিটা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজ। এবার এই নেমের সাথে অ্যাটাচ হয়ে থাকে একটা পেপটাইড। সেই পেপটাইডটা কি দিয়ে তৈরি না, সেই পেপটাইডটা বেশ কিছু আনইউজুয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীরের একটি একক। এই এককটি যখন অনেকগুলো একক হবে, বা যখন এই এককের একটা পলিমার তৈরি হবে, তখন সেই পলিমারটাকে আমরা বলছি কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক কোষে। আশা করি পরিষ্কার হয়েছে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর। এরপর আমরা আসি প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীরের বাইরেও বেশ কিছু লেয়ার দেখতে পাওয়া যায়। সেগুলো কি না, প্রথম যেটায় আসবো সেটা হলো আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন সাধারণত গ্রাম নেগেটিভ যারা ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ অর্গানিজম, সেই গ্রাম নেগেটিভ অর্গানিজমে এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটি খুব পাতলা হয়। সাধারণত সেটা হয় 10 থেকে 20 ন্যানোমিটার, তার থিকনেসটা হবে 10 থেকে 20 ন্যানোমিটার গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। তাহলে আমরা লিখি এটা গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভের ক্ষেত্রে সেটা কি হবে না, গ্রাম পজিটিভের ক্ষেত্রে তার যে থিকনেস, সেই থিকনেসটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 100 ন্যানোমিটার। তাহলে এই গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর উপরে এই যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, সেই পেপটাইডোগ্লাইকেন লেয়ার ছাড়া আরো একটি লেয়ার দেখতে পাবো, যেটাকে আমরা বলছি আউটার মেমব্রেন। সেই আউটার মেমব্রেন এখানে সেলটা যদি আমরা এরকমভাবে দেখি, এটা যদি আমার ব্যাকটেরিয়াল সেল হয়, তাহলে এটা হচ্ছে আমার কোষ পর্দা, এটা সেল মেমব্রেন। তার উপরে আছে কি আমার পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এটা হচ্ছে আমার পেপটাইডোগ্লাইকেন লেয়ার। ঠিক আছে, এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা প্রচন্ড থিক গ্রাম পজিটিভের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার গ্রাম পজিটিভ। যদি গ্রাম নেগেটিভ হয় তাহলে কি হবে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা যদি আমার সেল ওয়াল হয়, সেল মেমব্রেন হয়, তাহলে এটা সেল মেমব্রেন। এখানে সেল ওয়ালটা হচ্ছে এরকম পাতলা, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার। তার উপরে আরেকটা লেয়ার দেখতে পাবো, যে লেয়ারটাকে আমরা বলছি কি আউটার মেমব্রেন। এটাকে আমরা বলছি আউটার মেমব্রেন। তাহলে সেই আউটার মেমব্রেন কি দিয়ে তৈরি হচ্ছে? আউটার মেমব্রেন সাধারণত তৈরি হচ্ছে
লাইপোপলিস্যাকারাইড। তাহলে এই লাইপোপলিস্যাকারাইড ব্যাপারটা কিরকম না, আমরা কোষ পর্দা পড়বার সময় পড়ব কোষ পর্দা তৈরি হয়েছে ফসফোলিপিড দিয়ে। এক্ষেত্রে এই যে লিপিড মলিকিউল, সেই লিপিড মলিকিউলের সাথে একটি কার্বোহাইড্রেট চেইন বাইরের দিকে ঝুলতে থাকে। সেই ছবিটা আমরা দেখতে পাবো একটু পরে। সেইখানে দেখব যে এই যে ওপরের দিকে ঝোলা যে পলিস্যাকারাইড লেয়ার, সেইটাই কিন্তু এই আউটার মেমব্রেনের প্রধান উল্লেখযোগ্য একক। অর্থাৎ এই লাইপোপলিস্যাকারাইডের অনেকগুলো অণু সমন্বিত হয়ে কোষ পর্দার ন্যায় একটি পর্দা তৈরি করে পেপটিডোগ্লাইকেনের উপরে, যাকে আমরা বলে থাকি আউটার মেমব্রেন। অর্থাৎ এই পেপটাইডোগ্লাইকেন, আউটার মেমব্রেন, এরা কিন্তু কোষের সাথে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। সেই জন্য এটাকে বলছি আমরা সেল এনভেলপ। এই সেল এনভেলপের বাইরেও বেশ কিছু মেটেরিয়াল থাকে যারা কোষের সাথে ডাইরেক্টলি অ্যাটাচ নয়, কিন্তু তারা কোষে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে, কোষকে বিভিন্ন জায়গায় আটকাতে সাহায্য করে এবং কোষকে, যে সমস্ত প্রোক্যারিওটিক কোষ আমাদের ক্ষেত্রে প্যাথোজেন, তাদের সেই প্যাথোজেনেসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। অর্থাৎ প্যাথোজেনেসিটি বলতে কি না, একটা কোষ ধরে নিলাম একটা ব্যাকটেরিয়া প্যাথোজেন, তাহলে ব্যাকটেরিয়াটা যদি আমাদের সিস্টেমের মধ্যে ঢোকে, তাহলে আমাদের সিস্টেম কি করবে, সেটাকে বিদেশি বলে তাকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বা আমাদের অনাক্রম্য তন্ত্রে বিভিন্ন রকম কার্যপদ্ধতির দ্বারা সেটা নিউট্রালাইজ হবে। তাহলে তার কি স্ট্র্যাটেজি হবে? তার স্ট্র্যাটেজি হবে সেই অনাক্রম্য তন্ত্রটাকে এমনভাবে বাইপাস করা যাতে ওই প্যাথোজেনটা আমাদের সিস্টেমে গ্রো করতে পারে, অর্থাৎ প্যাথোজেনেসিটি শো করতে পারে। তো সেই কারণে তার এই সেল ওয়াল বা আউটার মেমব্রেনের উপরে আর একটা কোটিং দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পলিস্যাকারাইড কোটিং, যাকে সাধারণত আমরা ক্যাপসুল বলে থাকি। তাহলে ক্যাপসুল কি না, এই হচ্ছে আমার ব্যাকটেরিয়াল কোষ। এই ব্যাকটেরিয়াল কোষের উপরে একটা পলিস্যাকারাইড লেয়ার আছে, ঠিক আছে। তাহলে এই যে পেপটাইডোগ্লাইকেনটা, সেই পেপটাইডোগ্লাইকেনটা আমাদের ক্ষেত্রে ফরেন, সেই ফরেন মলিকিউলটাকে এই পলিস্যাকারাইড যদি এরকম ভাবে ঢেকে রাখে, তাহলে সেই পেপটাইডোগ্লাইকেনকে আমাদের ইমিউন সিস্টেম চিনতে পারবে না। যদি চিনতে না পারে, তাহলে এই ব্যাকটেরিয়াটা কোনো রকম কোনো ফ্যাগোসাইটোসিস হবে না। অর্থাৎ ব্যাকটেরিয়াটা আমাদের সিস্টেমে গ্রো করার জন্য একটা উপযুক্ত কন্ডিশন তৈরি করতে পারছে, বা একটা কোনো সঠিক সময় সে পাচ্ছে আমাদের সিস্টেমে থেকে যাওয়ার জন্য, অর্থাৎ সেই প্যাথোজেনেসিটি দেখানোর জন্য আরো বেশি ভাইব্রেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ক্যাপসুল লেয়ার, সেই ক্যাপসুল লেয়ারটা কিন্তু কোষের সাথে খুব শক্তভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ এটি সহজে কিন্তু ব্যাকটেরিয়াল কোষ থেকে আলাদা করা যাবে না। এবার এই যে পলিস্যাকারাইড লেয়ার, সেটাই যদি আরো ডিফিউজড হয় এবং সেটা যদি সহজেই কোষ থেকে আলাদা হয়ে যায়, তখন সেই লেয়ারটাকে আমরা বলে থাকি স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার অর্থাৎ স্লাইম লেয়ার আর এই ক্যাপসুলের মধ্যে গঠনগত কোনো পার্থক্য নেই, কিন্তু তারা কিভাবে সেলের সাথে অ্যাটাচ হয়ে আছে সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যদি খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তখন সেটাকে আমরা বলছি ক্যাপসুল, আর যদি সেটা ডিফিউজড হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার সাধারণত কোনো প্রোক্যারিওটিক কোষকে কোনো ধাত্রের সাথে বা কোনো স্পেসিফিক রিজিয়নে অ্যাটাচ করতে সাহায্য করে।